বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা দেখছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মানুষের কল্যাণে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান, আজকে বিশেষ টক শো। আমাদের আজকের বিষয় হলো বাল্যবিবাহ আর নয়। আমাদের অতিথিরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আগে আপনাদের সাথে কথা বলে নিই আপনারা কেমন আছেন, এবং অবশ্যই কমেন্টস করে জানান আপনারা কোথা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি। আমার নাম তাসমিনা জেবিন ফ্লোরা, আজকে সঞ্চালনার দায়িত্বে আছি। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আজকে 12ই জানুয়ারি 2023 বৃহস্পতিবার রাত বাংলাদেশের সময় রাত 8:30 আর ভারতের সময় রাত 8টা। আমাদের এই অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় এবং সহযোগিতায় রয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সম্পাদক জনাব কবির নেওয়াজ রাজ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমরা সঙ্গে চাই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাল্যবিবাহ সম্পর্কে, দয়া করে একটু কমেন্টস করবেন এবং জানাবেন। এবং আপনারা যদি আমাদের অনুষ্ঠানে কোনো বিষয়ে শেয়ার করতে চান, সেটাও একটু কমেন্টস করে জানাতে পারেন। আর আরেকটা বিষয় বলছি, আজকে যাদের জন্মদিন বা যাদের আজকে বিবাহ বার্ষিকী তাদেরকে আমি আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে জানাচ্ছি শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকবেন, আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজী সাব্বির ভাই। সাব্বির ভাই, আপনি একটু দর্শকদের আপনার পরিচয়টা দিবেন প্লিজ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ। আমি কাজী সাব্বির, ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই। সাব্বির ভাইয়ের কিন্তু আরো পরিচিতি আছে, উনি একজন ভালো কবি এবং কলামিস্ট। আমি তার কবিতাও শুনবো বা ওনাকে শোনানোর জন্য অনুরোধ করবো পরবর্তীতে। আমরা চলে যাচ্ছি সোনিয়া শান্তার কাছে। আনমিউট করতে হবে, মিউট করা আছে। সোনিয়া, প্লিজ আপনি আপনার পরিচয় দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া শান্তা, জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। এবার 3য় বর্ষে পড়ছি ইসলামিক স্টাডিজে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি রিফাতের কাছে। রিফাত, আপনি আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে দেবেন একটু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হাসান। আমার গ্রামের বাসা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলা, ছত্রাজিতপুর ইউনিয়ন। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের শিক্ষার্থী। অসংখ্য ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে তার পরিচয় দেওয়ার জন্য। আমি প্রথমে চলে যেতে চাই সোনিয়ার কাছে। সোনিয়া, আসলে আমরা জানি বাল্য বিবাহ, এটা নিয়ে অনেক কথা হয়, অনেক বিষয় আসে, আত্মহত্যার বিষয়গুলো আসে, আবার সামাজিক বিষয়গুলো আসে, অনেক বিষয় কিন্তু এসে যায় বাল্য বিবাহ কেন্দ্র করে, মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি, কোন বিয়েগুলোকে বাল্য বিবাহ বলছে? জি, ধন্যবাদ তাসনিমা জেবিন ফ্লোরা আপুকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাল্য বিবাহ বলতে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায় এটাকে। আমরা বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী দেখা যাবে যে সেখানে 2 নাম্বার ধারার 5 নাম্বার উপধারায় বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে মেয়েকে বা ছেলে মেয়ে উভয় যদি বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাদেরকে বাল্য বিবাহের আওতাভুক্ত করা হবে। এক্ষেত্রে পরবর্তী ধারায় আমরা দেখি যে বয়সটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বয়সটা নির্ধারণের ক্ষেত্রে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর বয়সটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর নিচে যদি বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হয়, তাহলে সেটাকে বাল্য বিবাহ বলে আমরা গণ্য করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সোনিয়া। আমি অনুরোধ করব সাব্বির ভাইকে, যখন উনি অ্যান্সার করবে শুধু তখনই আনমিউট থাকবে, আর বাকি সময়টা মিউট করতে হবে, কারণ সাব্বির ভাইয়ের ওখানে একটু ওয়াজ হচ্ছে সম্ভবত, যে কারণে অনেক বেশি সাউন্ড আসছে, আমাদের সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জামান ভাই। জামান ভাইকে দেখে বুঝতে পারছি উনি একটা শীত এলাকা থেকে যুক্ত হয়েছেন। জামান ভাই, আপনার টেম্পারেচার কত যাচ্ছে তার আগে বলবেন আপনার পরিচয় দর্শকদেরকে। আমি সাইদুজ্জামান রেজা, আমার বাড়ি পঞ্চগড়ে। আমি সাংবাদিকতার সাথে যুক্ত আছি। বাল্যবিবাহ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু আমাদের উত্তরবঙ্গ এলাকাটা পূর্বে পূর্বে খুব মহঙ্গা এলাকা হিসেবে ছিল, কিন্তু দিনের পর দিন অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে আছে মানে চতুর্থ দেশীয় স্থলবন্দর আছে। এছাড়াও পাথরের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন।
কৃষি আবাদ ভালো হয়। বর্তমানে বাংলাদেশের মধ্যে চায়ে তৃতীয় অবস্থানে আছি আমরা, সমতলের চায়ে তৃতীয় অবস্থানে আমরা আছি। অসংখ্য ধন্যবাদ জামান ভাই, অসংখ্য ধন্যবাদ। ওখানে টেম্পারেচার এখন কত যাচ্ছে বলেন তো, আমি আইডিয়া করছি একটু। 6.8। ও আচ্ছা, আসলে খুবই তাহলে ভীষণ খারাপ অবস্থা। মানে শীতের জন্য আপনাদের মানে এখন এই কান টুপি পরে থাকা বা জ্যাকেট পরে থাকা এটা করতে হচ্ছে। আমাদের ঢাকায় অবশ্য এত টেম্পারেচার নেই, ঢাকায় আমরা আলহামদুলিল্লাহ একটা সহনশীল মাত্রায় আছি। আমরা আমাদের জামান ভাইয়ের কাছে একটা কোশ্চেন নিয়ে যাই। জামান ভাই, যে আমাদের বাল্য বিবাহের সংখ্যা কি এখন বৃদ্ধি পেয়েছে না কমছে, কি মনে হচ্ছে আপনার কাছে? বাল্যবিবাহ আগে যেমন ছিল, যেটা আমার সচক্ষে দেখা, আমি বাল্যবিবাহ অনেক প্রতিরোধ করেছি, কিন্তু বাল্যবিবাহ নিয়ে আমার একটা দুর্ঘটনাও আছে। আমি একটু বলি, যেটা পঞ্চগড়ে যেহেতু শিক্ষিতের হার কিন্তু অনেক কম ছিল, এখন অনেক উন্নতির দিকে ইনশাল্লাহ। এই জন্য বাল্যবিবাহ ছিল বেশি পরিমাণ। এর সঙ্গে মূলত যুক্ত হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা, আয় না থাকলে মানুষের মধ্যে সামাজিক সচ্ছলতা কখনো আসে না। এখন এই উত্তরবঙ্গের মানুষ, মূলত পঞ্চগড়ের মানুষের আয় অনেকভাবে বেড়েছে, এই জন্য সামাজিক অনেক পরিবর্তন আসে গেছে। আগের থেকে বাল্যবিবাহ অনেক কমেছে, মোটামুটি 60% কমে গেছে। এখন যেটুকু হয় সেটুকু মানে সে হিসাবে আসে না, তারপরে হয় কিছু কিছু। আমাদের যে কাজী সাহেবরা আছেন বিয়ে পড়ান, এবং স্থানীয় যে ইউপি সদস্য, তাদের লিয়াজোর মাধ্যমে কিছু বাল্যবিবাহ এখন হচ্ছে, তারপরেও সেটা আগের থেকে অনেক অংশে কম। জি আপা, হ্যালো। অসংখ্য ধন্যবাদ জামান ভাই, আপনি অনেক গুছিয়ে বলেছেন। আমরা সাব্বির ভাইয়ের কাছে ফিরে আসব। সাব্বির ভাই, বাল্য বিবাহ বন্ধে আমরা কেন ব্যর্থ হচ্ছি, এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন, কেন আমরা বারবার ব্যর্থ হচ্ছি। আর তারপরে কিন্তু আমরা একটা কবিতা শুনবো আমরা এর উপরে। আনমিউট করতে হবে ভাইয়া, আপনার মিউট হয়ে আছে। এখন শোনা যাচ্ছে? জি বলুন। ধন্যবাদ তাসমিনা জেবিন ফ্লোরা আপাকে, আজকে আমাকে এই লাইভে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। বাল্য বিবাহ বন্ধে আমরা কেন ব্যর্থ হচ্ছি? আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে আমাদের প্রতিটা পরিবারই, ম্যাক্সিমাম পরিবারই অভাব অনটন লেগেই থাকে। যার কারণে যদি কোনো প্রতিষ্ঠিত ছেলে পাওয়া যায়, প্রতিষ্ঠিত কোনো বর পাওয়া যায়, তাহলে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাদের অভিভাবকেরা তার সন্তানকে পাত্রস্থ করার জন্য, তার কন্যাকে পাত্রস্থ করার জন্য বেকুল হয়ে পড়ে। কিন্তু আসলে এটা আমাদের অনেকটা আইনি প্রক্রিয়ার অনেকটা বিষয় তার জন্য অনেকটা আছে। যেমন একটা সন্তান, একটা মেয়ে যখন স্কুলে যায়, তখন সে ইন্টারমিডিয়েটে যাওয়ার আগেই দেখা গেছে তার বিবাহ সাধিত আসে, বা কিছু বখাটে ছেলে দ্বারা তার, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে তার সামাজিক যে একটা নিরাপত্তা, তার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রতিটা পরিবার তাদের মান সম্মানকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের কন্যাদেরকে একটা প্রতিষ্ঠিত ছেলে পাইলে তারা পাত্রস্থ করার জন্য দ্রুত খুব উদ্গ্রীব হয়ে ওঠে। তার কারণ হলো দেখা গেছে আমাদের একটা পরিবারে অর্থনৈতিক অসচ্ছলতা রয়েছে। একটা ছেলে বিদেশ থেকে আসলো, অথবা বাংলাদেশি যে কোনো ব্যবসা বাণিজ্যে একটা প্রতিষ্ঠিত একটা ছেলে একটা পরিবারের সুশ্রী মেয়েকে বিয়ে করার জন্য খুব ওতপ্রোত ভাবে তারা উঠে পড়ে লেগেছে।
একটা বাবার যে একটা টেনশন থাকে, একটা পরিবারের মায়ের যে টেনশন থাকে যে আমার মেয়েটাকে আমি বিএ পাস করাবো, মাস্টার্স পাস করাবো, তারপরে আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় পাত্রস্থ করতে পারবো কিনা, বা আমার মেয়েটাকে লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, সামাজিক নিরাপত্তা আমাদেরকে সে নিশ্চয়তা দেয় কিনা, আনুষঙ্গিক দিক থেকে বিবেচনা করলে প্রতিটা পরিবারই চায় যে আমার মেয়েটাকে আমরা একটা ভালো পাত্রস্থ করি। সুতরাং এখানে আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিকতার কারণে আমরা বাল্য বিবাহ বন্ধে ব্যর্থ হয়েছি। তবে আগের তুলনায় বাল্য বিবাহ কিছুটা কমেছে, যার কারণে আমার মনে হয় যে আমরা যদি সামাজিক ভাবে যদি আমরা সচেতন হই, আমরা যদি সমাজকে যদি বাল্য বিবাহের বিরুদ্ধে যদি আমরা সচেতন করে তুলতে পারি, তাইলে আমাদের বাল্য বিবাহ বন্ধটা খুব দ্রুত বন্ধ হয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর বাল্য বিবাহের আমি আমার শুরুতে বাল্য বিবাহের কুফল নিয়ে আমার একটা কবিতা লেখা আছে। আমি আমার বাল্য বিবাহের যে কুফল কবিতাটা লেখা, আমি প্রথমে সেই কবিতাটা দিয়ে শুরু করতে চাচ্ছি, এবং শেষ অংশে যে দাম্পত্য জীবন নিয়ে একটা কবিতা লেখা আছে, যদি সময় দেন তাহলে দাম্পত্য জীবনের কবিতাটাও আমি বলবো। আমার লেখা কবিতাটার নাম হলো বাল্য বিবাহের কুফল। লিখেছি আমি কাজী সাব্বির। প্রকৃত শিক্ষায় মেলে বংশের মর্যাদা রক্ষণ, কর্মমুখী জীবনে হয় সুখ খ্যাতি অর্জন। বিজ্ঞান চেতনায় যদি কন্যা হয় সুশিক্ষিতা, পরিবারের ভিত দৃঢ় আসে সার্বিক সচেতনতা। মা বাবা স্বজন বন্ধু পড়লে অনটনে, সুশিক্ষিত কন্যাও সংসারের রশি টানে। কিশোরীর বিয়ে আজও চারদিকে ঘটছে অনিবার, বয়স যখন শিশু কন্যায় দোলনায় দোলা। প্রতিষ্ঠিত বড় পেলে বাবা মা হয় অন্ধ, একটি বারু ভাবে না কেউ কন্যার ভবিষ্যৎ কানাগলিতে বন্ধ। শঙ্কিত কিশোরীর কান্নাকাটি পাড়াপড়শি কাঁদে, দায় মুক্তির খুশিতে বাবা মা কুরমা পোলাও রাধে। প্রসবকালে মাতৃমৃত্যুর রয়েছে ঝুঁকি, কিশোরীর বিয়ে হলে টাকা করি অট্টালিকা কি হবে এসব দিয়ে। শিশু মৃত্যুর ঝুঁকিও রয়েছে তারই সাথে, চিকিৎসা বিজ্ঞান বলে বাল্য বিবাহ রোধে সামিল হও সকলে একসাথে। কিশোরী কন্যার অসময়ে বিয়ের ফলে হাউমাউ করে কাঁদে বাবা মৃত শিশু তার কোলে। অপরিণত গর্ভধারণে মৃত্যু ঝুঁকি বাড়ে, সমাজ সচেতন হলেই তবে তা রোধ করতে পারে। অপুষ্ট সন্তান জন্ম দেয় কিশোরীর বিয়ে হলে, নারী শিক্ষা হ্রাস পায় বাল্য বিয়ের ফলে। স্কুল বয়সে ছাত্রীরা ঝরছে দলে দলে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে ছলে বলে কৌশলে। বাল্য বিয়ে কন্যাকে সুরক্ষা দেয় না, দেহ মন ভালোবাসা কিছুই সে বুঝে না। সংসার কর্ম সন্তান লালন নাই তার আয়ত্তে, অবশেষে কিশোরী মৃত্যু পথে যাত্রী। অবশেষে কিশোরী যাত্রী মৃত্যু পথে। ধন্যবাদ তাসমিনা আপা, তাসমিনা জেবিন, ফ্লোরা আপাকে। আমরা আসলে বাল্য বিবাহের কুফল সম্বন্ধে যদি সমাজকে সচেতন করতে পারি, তাহলে আমাদের সমাজে একমাত্র বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব। রাষ্ট্রের যে আইন, সে আইন রাষ্ট্রের আইনের খাতায় বন্দী থাকে, আইনের কঠোর প্রয়োগ হয় না, আর আইনে অনেক আইনি জনসম্পৃক্ততা নেই, যার কারণে আমাদের বাল্য বিবাহের সংখ্যা আমাদেরকে রোধ করতে অনেকটা ব্যাট পেতে হচ্ছে।
ধন্যবাদ আপা, আবারও সময় পেলে আবারও বলবো। অসংখ্য ধন্যবাদ। চমৎকার সাব্বির ভাইয়ের কবিতা, চমৎকার সাব্বির ভাই আলোচনা। আমরা আবার ফিরে আসবো ভাইয়ার কাছে, রিফাতের কাছে ফিরে আসছি। রিফাত, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বাল্য বিবাহের কারণগুলো কি কি? মানে আমরা সাব্বির ভাইয়ের কাছে শুনেছি, আপনি ছাত্র হিসেবে আপনার যে অভিজ্ঞতা সেখান থেকে আপনি বলুন। আনমিউট করতে হবে। ধন্যবাদ। আপনার প্রশ্নটা ছিল যে বাল্যবিবাহ, আবার হচ্ছে যে একটু প্রশ্নটা করলে ভালো হয়। কারণগুলো কি কি? বাল্য বিবাহটা কেন হচ্ছে, কারণগুলো কি আপনার? বাল্যবিবাহর মানে মেন কারণটা হচ্ছে যে পরিবারের অসচ্ছলতা। আগে আমাদের প্রিয় বড় ভাই বলেছেন, সাব্বির ভাই। তারপরে হচ্ছে যে অর্থনৈতিক রয়েছে, আবার রাজনৈতিক চাপের কারণেও অনেক সময় বাল্যবিবাহ হয়ে থাকে। সাম্প্রতি বলতে যে 5-6 বছর আগে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের গ্রামে মানে আমাদের ফ্রেন্ডেরই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। সেই সময় আমাদের সহযোগিতা করেছিলেন আমাদের শিক্ষক। তার সাথে ছিল আমাদের শিক্ষক, ও ওখানে জনকল্যাণের জন্য উপস্থিত ছিল আমাদের এক আপু। উনি আমাদের সহযোগিতা করেছেন, এবং সাথে পুলিশ বাহিনী ছিল, ওনারাও সহযোগিতা করেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রিফাত। রিফাতের সংক্ষিপ্ত, আমরা কিন্তু রিফাতের কাছে আরো ডিটেলস শুনবো পরবর্তীতে। আমরা চলে যাচ্ছি আমাদের মোসাম্মদ সোনিয়ার কাছে। সোনিয়া, বাল্য বিবাহের ফলে সমাজে কি কি ধরনের সমস্যা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। বাল্যবিবাহের কারণে সমাজে যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে, বাল্যবিবাহের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে মাতৃমৃত্যুর হারটা বৃদ্ধি পাচ্ছে। আর মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে যে কখন মানে মাটা মারা যাচ্ছে তখনই, যখন সে সন্তানটা জন্ম দিচ্ছে। সন্তান জন্ম দেওয়ার সময় যখন মাটা মারা যাচ্ছে, তখন দেখা যাবে যে সন্তানটা হচ্ছে বেড়ে ওঠার ক্ষেত্রে তার ব্যাঘাত ঘটছে। কে তাকে লালন পালন করবে, কার দায়িত্বে সে বড় হবে, এই ধরনের অনেক মানে সমস্যা তাকে সম্মুখীন হতে হয়। এখন মা না থাকার কারণে তার সুষ্ঠু বিকাশ এবং তার যে হচ্ছে মানসিক বিকাশ, এটা ঘটে না। দেখা যায় যে এই ক্ষেত্রে আমরা যখন দেখি যে কিশোর অপরাধ তারাই করে যাদের হচ্ছে মা বাবা নেই, বা এ ধরনের মানে অনাথ টাইপের বাচ্চা কাচ্চারা, তারাই হচ্ছে কিশোর অপরাধে লিপ্ত হয়, যা সমাজের উপর মানে অনেক বড় ধরনের প্রভাব ফেলে। এটার মানে মূল কারণ হিসেবে আমি ধরবো যে বাল্য বিবাহ। কারণ বাল্য বিবাহের মাধ্যমে একটা মানে মায়ের মৃত্যু ঘটতে পারে, এবং মায়ের মৃত্যুর কারণে হচ্ছে একটা শিশুর ভবিষ্যৎ নষ্ট হতে পারে, সে কিশোর অপরাধে জড়িত হতে পারে। এজন্য হচ্ছে আমি মানে বলবো যে মানে সামাজিক প্রভাবটা এটাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব রেজা ভাইয়ের কাছে, জামান ভাই বা রেজা ভাই। রেজা ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে বাল্য বিবাহ রোধে বালক বালিকা তাদের আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? বাল্য বিবাহ রোধ কল্পে যে প্রথমেই অর্থনৈতিক সচ্ছলতা পরিবারে থাকতে হবে, তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তা থাকতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা না থাকলে কোনোটাই সম্ভব না, কোনোটাই সম্ভব না। যখন সংসারে অভাব অনটন থাকে, মা বাবারা কোনো মতে শুধু মেয়েটাকে বিয়ে দিতে পারলে হয়ে গেল, হাই স্কুলের গন্ডি পার হওয়ার দরকার নাই, এমনিতেই মা বাবারা মেয়েদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়তেছে। বিশেষ করে গ্রাম গ্রাম এলাকায় এটা বেশি দেখা যায়। এই জন্য অর্থনৈতিক সচ্ছলতা হলেই একমাত্র প্রধান উপায়ে যে বাল্য বিবাহ প্রতিরোধ করা যা সম্ভব। এছাড়াও এখন বাংলাদেশ অনেকটাই এগিয়ে, অর্থনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে, যেহেতু এখন যদি আগে আগে আমরা একটা দেখতাম, আগে আমি আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, তো অনেক সময় অনেক জায়গা থেকে ফোন আসে, দেখা যায় যে এক ছাত্রীর বিয়ে, আরেক ছাত্রী তার বান্ধবী আমাকে চুপ করে ফোন দিচ্ছে মানুষের ফোন নিয়ে,
যে ভাইয়া যেভাবে হোক এই বিয়েটা ঠেকান, আমার বান্ধবী বিয়ে দিচ্ছে, ওর বাবা মা জোর করে বিয়েটা ঠেকান। কিন্তু এখানেই দেখা যায় সমস্যা। সমস্যা হচ্ছে স্থানীয় ইউপি সদস্য এবং কাজীরা 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 মিলে এই বাল্য বিবাহটা সম্পাদন করতেছে। এখন এরা যদি একটু সচেতন হয় তাহলে সম্ভব। আগে আগে 2-4 বছর আগে যদি বাল্যবিবাহ হয়, আমরা তো সচরাচর সেখানে উপস্থিত হয়ে বিয়েটা বন্ধ করতে পারি না, তখন আমরা থানা অথবা ইউনোর সহযোগিতা নিতাম। কিন্তু এখন যদি ইউনোকে ফোন দিই, সময় নাই, থানাকে ফোন দিই, সময় নাই, কোনো সময় ওরা দিচ্ছে না। কারণ ওরা মনে করতেছে যে বাল্য বিবাহটা এটা আর এখন আর কোনো সমস্যা না, এটা সরকার আইন করছে, আইনে আইন এমনিতে বলবৎ হবে। কিন্তু আইন তো যেখানে প্রয়োগ করার কথা, আইন প্রয়োগকারী সংস্থারাই সেখান থেকে। আমরা আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকার নিয়ে কাজ করি, আমাদের কাছে কিন্তু এই ফোনগুলো আসে। কিন্তু যখন আমরা ইউনোকে জানাই বা সংশ্লিষ্ট থানায় জানাই, তখন তারা এটা গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে বর্তমান সময়ে বাল্য বিবাহ নিয়ে প্রশাসনিক ভাবে কোনো গুরুত্ব নাই। আর এই সুযোগটাই নিচ্ছে ইউপি সদস্য। বাবা মারা বাবা মারা তো অসচ্ছল অবস্থা। এরা স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা নিয়ে এই বিয়েটা সম্পাদন করতেছে। এখানে কাজীরা 2টা খাতা ব্যবহার করতেছে, 2টা কাবিন নামার 2টা বই ব্যবহার করতেছে। একটাতে ওরা লিখে নেয়, আর যেটা শো করে সব সময় সেটাতে ওরা লুকায় রাখে। পরে পাতাটা এই বই থেকে খুলে, বিয়েটা হওয়ার পর কয়েকদিন পরে তখন পাতাটা এই বই থেকে খুলে এই বইয়ে সংযোগ করে দিচ্ছে। এইটাই হচ্ছে সমস্যা। আর এটা নিয়ে কাজ করছে যে জেলা রেজিস্ট্রার অফিসের যে কিছু কর্মকর্তা আছে, তাদেরকে কিছু কাজীরা পয়সা দিয়ে 2টা বই নেয়, কিন্তু বই দেওয়ার নিয়ম হচ্ছে একটা। কিন্তু জেলা রেজিস্ট্রার অফিসের কিছু অসাধু কর্মকর্তার কাছে পয়সা দিলে আরেকটা বই পাওয়া যায়। এই জন্য কাজীরা 2টা বই সাথে রাখে, একটাতে যারা বয়স্ক তাদের, আর একটাতে অপ্রাপ্ত বয়স্কদের রেজিস্ট্রি করা হয়। এই রেজিস্ট্রির কাবিনটা আবার সাথে সাথে দিবে না, বলা আছে যে 1 বছর পরে 2 বছর পরে দিব। এমন ভাবে আমার চোখে দেখা প্রতারণার শিকারও হয়ে গেছে। আমার জীবনে এই ধরনের একটা বড় ঘটনা ঘটে গেছিল। আমাকে আমাদের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের হঠাৎ করে আমাকে একদিন ফোন দিল যে ওর বান্ধবীর নাকি বিয়ে হচ্ছে। আমাকে ফোন দিল, আমি বিষয়টা আবার অন্য লোক দিয়ে শুনলাম। শোনার পরে আমি ইউনোকে ফোন দিলাম, বোদা উপজেলা ইউনো অবশ্য সাথে সাথে পুলিশকে ইনফরমেশন করছে। পুলিশ গেছে, পুলিশ যায় দেখে যে বিয়ে হচ্ছে, অনুষ্ঠান বিয়ের দাওয়াত চলতেছে। পুলিশ কি এখানে তো জোরপূর্বক কোনো কিছু করতে পারে না, আর বিশেষ করে সেটা ভারত সীমান্ত এলাকা। এখন পুলিশ সেখানে ওদেরকে অনেক পরামর্শ দিতে বুঝাইছে, বুঝার পরে চলে আসছে। আসার পরে আবার পুলিশ আসার পরে আবার বিয়ের অনুষ্ঠান শুরু। বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয় তখন আবার আমাকে ফোন দিল, আমি আবার ইউনোকে ফোন দিলাম। ইউনো আবার তখন করলো সেই এলাকার ক্যাম্প কমান্ডারকে, সীমান্ত রক্ষী বাহিনী ক্যাম্প কমান্ডারকে ফোন দিছে। ক্যাম্প কমান্ডার যায় সুন্দর ভাবে বিয়েটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর কিভাবে যে তারা খোঁজ পাইছে যে এটা আমি বন্ধ করাইছি, পরের দিন সকালবেলা আমার বাড়িতে বর কনে ওদের গার্জিয়ান সবাই আমার বাড়িতে, অভিভাবকরা আমার বাড়িতে হাজির। আমি কেন বিয়েটা বন্ধ করলাম, এখন নাকি বিয়েটা আমাকেই দিতে হবে। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে মেয়েটার মা হচ্ছে সৎ মা, খুব নির্যাতনের শিকার। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, নির্যাতনের শিকার। এই জন্য বাবা উপায়ন্ত না পেয়ে বিয়েটা দিচ্ছে। এখন আমি এমন পরিস্থিতিতে পড়ে গেছিলাম যে আমি কি করব। এই পরিস্থিতিতে তখন আমার পকেটে টাকা দিয়ে ওর বাবাকে দিলাম যে আপনারা কিভাবে বিয়ে দিবেন, আপনারা অন্য জায়গায় কাজে দেখে বিয়ে দেন, আমার আর কিছু করার নাই। তো আমার জীবনে এটা বড় একটা ঘটনা, যে আমি পরে নিজেকে আবার অপরাধী মনে হচ্ছে যে একটা এতিম মেয়ের বিয়েটা আমি ভেঙে দিলাম। এটা স্বভাবতই সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যাটাই এটার উপর বেশি।
বেশি প্রভাব বিস্তার, অর্থনৈতিক সমস্যার কারণেই এটা। তবে হ্যাঁ, পঞ্চগড়ে এখন অনেকটা আগে থেকে সচ্ছল, এখন অনেকটা অনেকটা বাল্য বিবাহ কমে গেছে। আর বাল্য বিবাহের কারণে পরবর্তী যে সামাজিক আমাদের বিশৃঙ্খলাটা হচ্ছে, হ্যাঁ, এটা পুরোটাই বাল্য বিবাহের কারণে। বাল্য বিবাহের কারণেই দেখা যাচ্ছে মেয়েটা যখন পেটে বাচ্চা আসে, মেয়েটা মেয়েটা সে ধারণ ক্ষমতা তার নাই, সে অসুস্থ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সিজারে মারা যাচ্ছে। যেমন আমার বাড়ির পাশে একটা এতিম মেয়ে, অপ্রাপ্তবয়স্ক, বিয়ে দিছে, সিজারে বাচ্চা হওয়ার 3 দিন পরে মেয়েটা মারা গেল। বাচ্চাটা এখন আছে, ওই ওই বাচ্চার বাবা আবার কিছুদিন যেতে না যেতে বিয়ে করলো। এখন বাচ্চাটা কি হবে অবস্থা, তার বাচ্চার চাচা এখন বাচ্চাটাকে দেখাশোনা করতেছে, ওর চাচি আম্মা বাচ্চাটাকে গ্রহণ করছে, কিন্তু অথচ তার বাবা নতুন মা আসছে, নতুন মা সেটা বাচ্চাটাকে নেয়নি। এই বাচ্চারা যখন বিশেষ করে বাবা মার আদর স্নেহ ভালোবাসা পাবে না, বাচ্চারা কিন্তু একটু স্বভাবতই হিংস্র হবে। এই সামাজিক অবক্ষয়টা দেখা যাচ্ছে এই কারণেই এই বাবা মার আদর ভালোবাসা যদি না পায়, বাচ্চারা কখনোই ভালো মানুষ হতে পারবে না। তখনই এরা মাদকাসক্ত হচ্ছে, সন্ত্রাস কর্মকাণ্ড, এই সামাজিক যে সন্ত্রাসটা, সামাজিক যে অবক্ষয়, মাদকের জয় জয়াকার, বিশেষ করে আপনাদের শহরে কতটুকু হয় জানি না, তেমন আমাদের জানা নাই, কিন্তু আমাদের যে গ্রামাঞ্চলে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে কিন্তু মাদকের আখড়া বলা হয়। এখানে ভারত থেকে সরাসরি মাদক বাংলাদেশে ঢুকে, সেখানে মাদকের কিন্তু জয় জয়াকার, এটা সভাপতি ঠিক। এই সমস্ত কিছুর মূলেই হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ করলে অনেক অনেকখানি সামাজিক এবং দেশের নাগরিকের অনেকটাই নিরাপত্তার পথটা সুগম হবে। আমি এটা মনে করি যে আসলে বাল্য বিবাহটা বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য বাল্য বিবাহটা প্রতিরোধ করা খুব জরুরি। এখানে সরকার যে আইন প্রয়োগকারী সংস্থাকেও আরেকটু আগে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, তাদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। সবচেয়ে বেশি যারা আছে স্থানীয় জনপ্রতিনিধিগুলা, স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান, তাদেরই দায়িত্ব সবার আগে তাদের দায়িত্ব পালন করতে হবে। সরকার বাল্য বিবাহ নিয়ে যে আইন ছিল, প্রচারণা ছিল, এখন কিন্তু সেটা নাই। এই সুযোগটা কিছু কিছু মানুষ গ্রহণ করে এই বাল্য বিবাহ উৎসাহিত করতেছে, তারা লাভবান হচ্ছে। অল্প কিছু লাভবান হওয়ার জন্য দেশের ক্ষতি হচ্ছে। এই জন্যই আমি মনে করি বাল্য বিবাহের জন্য সরকারকে আরো একটু আগে আসতে হবে। হ্যাঁ, জামান ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কাছে আবার ফিরে আসবো, আমরা একটু রিফাতের কাছে ফিরে আসতে চাই। রিফাত, আমাদের যে আইন আছে বাল্য বিবাহের ক্ষেত্রে, যে শাস্তিমূলক যে ব্যবস্থা বা যা কিছু আছে, এ বিষয়ে দর্শকদের যদি একটু জানাতেন। ধন্যবাদ। সর্বপ্রথম ভারতবর্ষে 1929 সালের আইন ছিল, তার কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের দেশরত্ন শেখ হাসিনা 2017 সালের আইন প্রণয়ন করেন। সেখানে টোটাল 19টি ধারা তিনি দিয়েছেন। তার ভিতরে যে ধারাগুলো ছিল, তার 1 নম্বরে ছিল আপনার 18, মেয়েদের বয়স সীমা হতে হবে 18 এবং পুরুষদের বয়স সীমা হতে হবে 21। তার নিচে যে বিয়ে করবে ওটাই হচ্ছে যে বাল্য বিবাহ। তারপরে যদি বাল্য বিবাহ মানে সম্পন্ন হয়ে যায়, সেক্ষেত্রে 2 বছর 2 বছর পার না হওয়ার জন্য যদি কোর্টে যাওয়া হয়, সেক্ষেত্রে কোর্ট ওই বাল্য বিবাহের বিপক্ষে ব্যবস্থা নিবে। আরো রয়েছে যে কাজী বিয়ে পড়াবে উনি ওনার বাতিল মানে লাইসেন্সটাকে বাতিল করা হবে। আর বাল্য বিবাহের যদি যে মানে করাবে ওনাকে হচ্ছে যে 50,000 টাকা জরিমানা সহ 6 মাসের জেল প্রদান করা হবে। 2017 সালের আইনে এগুলো উপস্থাপন করা আছে। ধন্যবাদ সবাইকে।
অসংখ্য ধন্যবাদ রিফাত, আমাদের বিষয়গুলো অবগত করার জন্য। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা বিষয়টা অবগত নন, তারা এটা জানার সুযোগ পেলেন। আমরা অনেকেই হয়তো মানে তথ্যগুলো সম্পূর্ণভাবে জানি না। আমরা দেখছি শহীদুল ইসলাম সরকার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। আমি বলে রাখি, শহীদ ভাই হচ্ছেন আমাদের একজন নিয়মিত দর্শক। আমাদের প্রতিটি অনুষ্ঠান উনি দেখেন, এবং কখন অনুষ্ঠান হচ্ছে যদি উনি মনে না থাকে উনি ফোন করে শুনে নেন এবং যুক্ত হন। শহীদুল ইসলাম সরকার বলেছেন, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জেবিন আপুকে। চমৎকার আবৃত্তি, যখন সাব্বির ভাই আবৃত্তি করছিলেন তখন উনি কমেন্টসটা করেছেন। ধন্যবাদ শহীদ ভাই। উনি সিরাজগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আর দর্শক যারা আছেন, আমি তাদের নামগুলো একটু পরে পরে শোনাচ্ছি। আমি সাব্বির ভাইয়ের কাছে একটু ফিরে আসবো। তার আগে একটু আমি বলে নিতে চাই, সাব্বির ভাই কিন্তু খুব ভালো কবিতা লেখেন। প্রিয় দর্শক যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলতে চাই, সাব্বির ভাই খুব চমৎকার কবিতা লেখেন। এবং আপনারা দেখছেন বাল্য বিবাহ আর নয়, এর উপরে বিশেষ টকশো, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার কিন্তু মানুষের কল্যাণে প্রতিদিন এই চ্যানেলে আমার আজকে এই 23 সালে প্রথম অনুষ্ঠান। 22 সালে অনেকগুলো অনুষ্ঠান করেছি, 23 সালে ফার্স্ট অনুষ্ঠান। যেহেতু সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আপনাদের সাথে আমার প্রথম আজকে কথা হচ্ছে এই চ্যানেল থেকে, আমি অন্য চ্যানেল থেকে প্রোগ্রাম অনেকগুলো করেছি, এখান থেকে প্রথম প্রোগ্রাম। তো যাই হোক, সাব্বির ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, করোনাকালীন সময় আমাদের বাল্য বিবাহ কিন্তু মানে বহুগুণ বেড়ে গিয়েছিল। শিশুরা বা ছেলে মেয়েরা শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ছিল এবং বাল্য বিবাহের দিকে অভিভাবকরা আগ্রহী হয়ে উঠছিলেন। এই সময় এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আমাকে আবারও একটু সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপা বিষয়টা হলো কি, এই শুধু করোনাকালীন সময়টাই নয়, করোনাকালীন আপা এটা এককভাবে না দিয়ে সবাই একসাথে থাকি, কেমন একা একা মনে হয়। জি জি জি, আমরা সবাই একসাথে থাকি, সেটাই ভালো লাগে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আসলে করোনাকালীন সময়টাই শুধু নয়, আগে পরে বাল্য বিবাহের একটু যে ব্যাক স্টেজে যিনি আছেন, আমি তাকে অনুরোধ করব সবাইকে একসঙ্গে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার বলুন সাব্বির ভাই, শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে থাকলেই বলতে ভালো লাগে। আর যেটা বলছি আমি, শুধু করোনাকালীন সময় না, যেমন বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে কি কি ধরনের সমস্যা দেখা দেয়, এটার একটা বিষয় আছে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। যে বিষয়গুলো হলো, মনে করেন একটা ছেলে একটা মেয়ে শুধু যে প্রেম করে বিয়ে করলেই বাল্য বিবাহ হয় তা কিন্তু নয়। একটা ছেলে একটা মেয়েকে অপ্রাপ্ত বয়স্কে অনেক সময় অপ্রাপ্ত বয়সের অবস্থায় তার মা বাবাও বিয়ে দেয়। কিন্তু আমার প্রসঙ্গ হলো, আমাদের রাষ্ট্র যে চিন্তাটা করছে, সরকার যে বাল্য বিবাহ আইন 1929 যেটা সম্ভবত রিফাত বলেছিলেন, রিফাত হাসান, সে আইনটাকে যে যুগ উপযোগী করলো। একটা আইনকে কখন যুগ উপযোগী করা হয়? যখন আইনের প্রয়োজনীয়তা দেখা দেয়, যখন সমাজকে সংস্কারের চিন্তা ভাবনা সরকার করে, তখনই একটা আইন পরিবর্তনের বা যুগ উপযোগী করার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু এই 2017 সালের যে বাল্য বিবাহ আইন, এই আইনে আমরা দেখতে পেয়েছি বাল্য বিবাহ যারা সংগঠিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে, জেল জরিমানার আওতায় আনা হয়েছে। কিন্তু কোন প্রক্রিয়া এই দেশে বাল্য বিবাহ না হয়, বাল্য বিবাহ রোধ হবে, বাল্য বিবাহ বন্ধ হয়ে যাবে, সেই আইনে কিন্তু সেই রকমের কোন সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা কিন্তু এই দেশে জাতি কিন্তু পাচ্ছে না। সুতরাং আইন করে আমি কাজী সাহেবকে 6 মাসের জেল দিলাম, কাজী সাহেবকে আমি 50,000 টাকা জরিমানা করলাম, আইন করে আমি ঘটককে 50,000 টাকা জরিমানা করলাম, কিন্তু তা থেকে আমার বাল্য বিবাহ বন্ধ হচ্ছে নাকি? আরে বাল্য বিবাহ বন্ধ করতে হলে আমাকে জনগণকে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহের কুফলগুলি আমাদেরকে সভা সমাবেশ সিম্পোজিয়াম সেমিনারের মাধ্যমে সচেতন করতে হবে। বাল্য বিবাহ কারা করে, তাদের বয়সটা কত? তাদের বয়সটা 14 থেকে 18। ছেলেদের বাল্য বিবাহের বয়সটা সর্বোচ্চ 19 বা 20 থেকে 21। 21-এর পরে গেলে সেটা বাল্য বিবাহের আওতায় পড়ে না। আর মেয়েদের 18-র আগে আসলে সেটা বাল্য বিবাহের আওতায় পড়ে না।
আমাদের পাশে মাহফিল হচ্ছে, আমার কথা মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে, অনেকে হয়তো বুঝতে পারছেন না। আমরা এমন একটা দেশে বাস করি, আপনি দেখেন আপনার 21 বছরের নিচে হইলে ছেলেরা ভোট দিতে পারে, কিন্তু 21 বছরের নিচে হইলে বিয়ে করতে পারে না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য 21 বছরের নিচে হইলে আমাদের কোনো অসুবিধা নাই, তার ভোট হয়, সে রাষ্ট্র পরিচালনা সমর্থন দিতে পারে। কিন্তু একটা ছেলে 21 বছরের নিচে হইলে, 18 বছর হলে রাষ্ট্র পরিচালনা সমর্থন দিতে পারে, আর 21 বছরের নিচে হইলে একটা সংসার পরিচালনার ক্ষমতা তার হয় না। বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের মানুষ, আমাদের দেশে যে পুষ্টিমান খাদ্য উৎপাদিত হয়, আমাদের দেশের যে আবহাওয়া, অর্থাৎ সর্বদিক থেকে আমাদের দেশের ছেলে মেয়েদের আমরা যারা আছি, আমরা খুব গ্রোথ সম্পন্ন হয়ে উঠি। যদিও উন্নত রাষ্ট্রগুলোতে আমরা ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারা খুব উন্নত দেশ, কিন্তু আমাদের দেশের আমাদের সন্তানদের মতো এরকম গ্রোথ সম্পন্ন তারা হয় না। আমাদের দেশে একটা ছেলে 18 বছরে যে গ্রোথ সম্পন্ন হয়, একটা মেয়ে 14 বছরে যে গ্রোথ সম্পন্ন হয়, যে সুস্বাস্থ্যের অধিকারী হয়, কিন্তু আসলে বিদেশের ছেলেরা ওই বয়সে ওই কালে কিন্তু তারা হয় না। আর বিদেশে বাল্য বিবাহ কি, আর কি অপ্রাপ্ত বয়স্কের বিবাহ কি, তাদের তো সন্তান হওয়ার পরে বিবাহ হয়, 30-35 বছর 2-3টা সন্তান হয়ে যায়, তারপরে তারা একজনের সাথে ঘর বাঁধে। তো তাদের তো বাল্য বিবাহের বয়স নিয়ে এতটা মাতামাতির প্রয়োজন নেই। তারা বলতে পারে যে 30-এর নিচে হইলে বাল্য বিবাহ, তারা যদি বলে 25 বছরের নিচে হইলে বাল্য বিবাহ, কারণ তাদেরকে তো বয়স বাধা দিচ্ছে না, তাদের ধর্মীয় রীতিনীতি তাদেরকে বাধা দিচ্ছে না কোনো কিছুতেই। তাইলে তাদের বাল্য বিবাহের হিসাবটা আমরা না করে আপনার এই লাইভের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারকে আহ্বান করব যে আমাদের দেশের যে গ্রোথ সম্পন্ন সন্তানরা যে অল্প বয়সী বিবাহের উপযুক্ত হয়ে যায়, বাল্য বিবাহের বয়সটা যদি 18 থেকে কমিয়ে 16তে করা যায়, তাইলে আমাদের দেশে বাল্য বিবাহ রোধ হওয়া সম্ভব। ছেলেদেরটা 21-এর জায়গায় 20 করুক, না হয় 21-ই থাকুক, কিন্তু মেয়েদের বেলায় 18-র নিচে যদি 16 বয়স করা যায়, তাহলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। আরেকটা হলো বাল্য বিবাহ যে বয়সটা আমাদের আছে, এই বয়সে বাল্য বিবাহে হইলে, আমাদের 18-র নিচে বয়সে বিবাহ হইলে একটা বা 16, মিনিমাম 16-র নিচে যদি একটা মেয়ের বিবাহ হয়, তাহলে মেয়েটা একটা সংসার সম্বন্ধে কি বুঝে? একটা মেয়ে সে নিজে তার শরীরকে ধারণ করতে পারে না, তাহলে সে তার গর্ভে আরেকটা সন্তান ধারণ করবে কিভাবে? সে নিজেই তো 14 বছর বয়সে, 12 বছর বয়সে পুষ্টিহীনতায় ভুগে। 14 বছর বয়সে, 12 বছর বয়সে একটা মেয়ে নিজেই কিন্তু পুষ্টি সম্পন্ন নয়। তাহলে তার গর্ভে যদি আরেকটা সন্তান আসে, তার উপর যদি একটা সংসারের চাপ আসে, তাহলে তো এই মেয়েটা, সে যে লেখাপড়া করতো, 1 নম্বর হলো তার লেখাপড়া থেকে তার মন উঠে যাবে, লেখাপড়া করা তার মোটেও সম্ভব হবে না। সংসারের চাপে, সন্তান গর্ভধারণের চাপে তার মগজের মধ্যে, তার ব্রেইনের মধ্যে একটা অতিষ্ঠতা ভাব সৃষ্টি হবে, অস্থিরতা ভাব সৃষ্টি হবে, তার ব্রেইনের মধ্যে একটা টেনশন কাজ করবে। সে অস্থিরতা, অতিষ্ঠতা এবং তার ব্রেইনের টেনশনের কারণে সে আর সুখী সমৃদ্ধশালী পরিবার গঠনের দিকে যাবে না। এদিক দিয়ে সে সন্তান লালন করার বিষয়টাও তার মধ্যে তত একটা পরিপূরক নয়, কারণ সে তো নিজেই শিশু, তাহলে সে আরেকটা শিশু কিভাবে লালন করবে? এটা নিয়ে তারপরে দেখা গেছে সে অল্প বয়সে বিবাহের কারণে তার বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে, স্বামীর সাথে তার ঝগড়া ফ্যাসাদ হবে, সে তার স্বামীকে বুঝবে না, তার স্বামীকে সময় মতো, প্রয়োজন মতো সে সময় দিতে পারবে না, তার স্বামীর প্রয়োজনীয় চাহিদা মিটাইতে পারবে না, পারিবারিক কুন্দল, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর কোহল, আপনার এই যে সৃষ্টি হবে, অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হবে, কুন্দল সৃষ্টি হবে, যার কারণে একটা সংসার পরিশেষে হয় বিচ্ছিন্ন হবে, অথবা সন্তানটা যে কোনো উপায়ে একটা সুইসাইড করে মারা যায়, অথবা তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হইলে তখন কি হয় সমাজে? যখন এই অল্প বয়সের বিয়েটার কারণেই তো তার সংসারে অশান্তি হলো, কারণ তো সংসারে পরিপূর্ণভাবে সে একটা সংসার লালন করতে পারলো না, একটা সন্তান লালন করতে পারলো না, যার কারণে সংসারে অশান্তির কারণে
এবং কি পাশাপাশিতে স্বামীর প্রয়োজনীয় চাহিদা সে মিটাইতে পারলো না। বাচ্চা একটা হয়ে গেলেই যে তার স্বামীর চাহিদা মিটলো এমন কোনো কথা না। একটা বাচ্চা হয়ে গেলে যে একটা স্ত্রী তার সংসারের সম্পূরক একটা পরিপূরক ভাবে একটা পরিপালন একটা লালন করতে পারলো তা কিন্তু না। একটা সংসারের মধ্যে নানাবিধ কাজ থাকে, সমস্ত কার্যক্রম থেকে একজন স্ত্রী যখন কোথাও না কোথাও তার ত্রুটি বিচ্যুতি দেখা দেয় তখনই সংসারে অচল অবস্থার সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কুন্দল সৃষ্টি হয়, আস্তে আস্তে তাদের মনের দূরত্ব বাড়তে বাড়তে তখন বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার ফলে কি ঘটে, দুইটি সংসারে যে মেয়েটার বিচ্ছেদ হলো তার পরিবারের জন্য সারা জীবনের জন্য তার পরিবারের মধ্যে একটা দুঃখ দুর্দশা নেমে আসলো। আবার দেখা গেছে কোনো কোনো সময় মেয়েরা বিচ্ছেদ হওয়ার পর ছেলের বিরুদ্ধে একটা যৌতুক মামলা করে দিল, নারী নির্যাতনের মামলা করে দিল। আবার দেখা গেছে যদি মামলা না হয় দুই পরিবারের মধ্যে যে কোনো ধরনের মামলা আমরা মনে হয় ভাইয়াকে হারিয়ে ফেলেছি, সম্ভবত তার বিদ্যুৎ চলে গেছে অথবা নেটের সমস্যা হয়েছে। আমরা তার কাছে আবার পরে ফিরে আসবো। আমরা সোনিয়ার কাছে একটু ফিরে যাব। সোনিয়া, আমাদের যদি একটু আপনি বলতেন যে বাল্যবিবাহ রোধে সমাজে কোন কোন শ্রেণীর মানুষের কাছ থেকে কি কি সহযোগিতা আমরা আশা করতে পারি? যেমন মসজিদের মুয়াজ্জিন হতে পারে, শিক্ষক হতে পারে। জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে বাল্য বিবাহ রোধকল্পে আমরা সমাজে যাদের কাছে যেতে পারি, এটা প্রথমত আমি বলতে পারি যে শিক্ষক শিক্ষক বড় ধরনের ভূমিকা পালন করবে বাল্য বিবাহ রোধে। কারণ দেখা যাবে যে একটা স্কুলে, মানে স্কুলের বাচ্চারা বিশেষত ক্লাস 9-10 এই ধরনের শিক্ষার্থীরাই বাল্য বিবাহের শিকারে মানে বেশি হয়। তাদেরকে যদি একটা শিক্ষক ভালোভাবে তাদেরকে সচেতন করে স্বাস্থ্য সম্পর্কে এবং বাল্য বিবাহ করার ফলে যে যে ঝুঁকিগুলো পোহাতে হয়, এই ঝুঁকিগুলো সম্পর্কে যদি তার শিক্ষক তাকে জ্ঞান দেয় এবং সেটা যদি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব দেয় যে তোমাকে আমি ক্লাসে বাল্য বিবাহ সম্পর্কে বললাম, তুমি এটা গিয়ে তোমার পরিবারের সবাইকে বোঝাবে, তাহলে দেখা যাবে যে ওই শিক্ষার্থীটা পরবর্তীতে তার পরিবারের কাছে গিয়ে বাল্য বিবাহের কুফল এবং মানে বাল্য বিবাহ হলে কি ধরনের ঝুঁকিতে পড়তে পারে একটা ছেলে বা মেয়ে, এই ধরনের সবকিছু তার পরিবারকে জানাবে। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বাল্য বিবাহ হ্রাস পাবে। অন্যদিকে দেখা যায় যে আমরা হচ্ছে গ্রামের যারা হচ্ছে অজ্ঞরা আছে, তাদেরকে কিন্তু বোঝাতে পারি। তাদেরকে বোঝালে দেখা যাবে যে বাল্য বিবাহ, তারা মনে করে যে বিয়ে দিলে মাথা থেকে একটা বোঝা, বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদেরকে অনেকেই হচ্ছে গ্রাম অঞ্চলে মানে বোঝা মনে করে। বাবা মা মনে করে যে যদি মেয়েকে বিয়ে দেই তাহলে আমরা একটা দায়িত্ব মানে পালন করে ফেললাম, বা দায়িত্বটাকে হচ্ছে আমরা শেষ করে দিলাম, এরকম কিছু। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাকে যদি আমরা বোঝাতে পারি যে মানে বাল্য বিবাহই হচ্ছে সমাধান না, বাল্য বিবাহ দিলে অনেক ধরনের ঝুঁকি পোহাতে হয়। যদি মানে মায়ের মৃত্যু ঘটে বা একটা সন্তান হয়, তখন যদি একটা অনাথ সন্তানের জন্ম হয় মায়ের মৃত্যুর কারণে, সেটার ভারও কিন্তু তার পরিবারকেই পোহাতে হবে। এই কথাগুলো যদি তাদেরকে বোঝানো হয়, মানে গ্রামের যারা অজ্ঞ মানুষজন আছে তাদেরকে বোঝালে দেখা যাবে যে বাল্য বিবাহ অনেকাংশে কমানো যায়। তারপরে হচ্ছে গ্রামে যারা হচ্ছে মানে বিচার বা সালিসি কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে যদি আমরা বোঝাতে পারি, মানে তাদেরকে বোঝানোর মাধ্যমে হবে যে গ্রামে অনেক ধরনের মানে বাল্য বিবাহ রোধে তারা এগিয়ে আসবে যে না, এটা তো সমাজের জন্য অপকার স্বরূপ, তাহলে আমরা হচ্ছে মানে বাল্য বিবাহটা রোধকল্পে কাজ করব বা হচ্ছে পদক্ষেপ নিব। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা বাল্য বিবাহ সম্পর্কে আমরা সমাজে যাদের কাছে জানতে পারি তারা হচ্ছে প্রথমত শিক্ষক, তাদের কাছ থেকে সাহায্য নিতে পারি। তারপরে হচ্ছে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হচ্ছে বাল্য বিবাহের সম্পর্কে আমাদের বিভিন্ন ধারণা দিবে। এই আর কি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সোনিয়া, চমৎকারভাবে গুছিয়ে বলার জন্য। আমরা এই মুহূর্তে যেহেতু সাব্বির ভাইকে হারিয়েছি, সাব্বির ভাই ফিরে আসা পর্যন্ত আমরা
অন্য অতিথির কথা শুনবো। আমি কিন্তু সবার ইনবক্সে আমি আজকের অনুষ্ঠানের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিচিতদের মাঝে এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং যারা এই মুহূর্তে ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছেন না, দেখা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে আমাদের রেকর্ড দেখবেন ও শুনবেন, তাদের জন্য আমি অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন। আর আজকের অনুষ্ঠান মানে একটা পরিচালনা করার জন্য আমাদের যে সুযোগ দিয়েছেন আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন, সেই কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বলতে চাই যে আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয়। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখবেন। আজকে যেমন আমাদের সাথে যুক্ত আছেন, আগামী অনুষ্ঠানগুলোতেও আপনাদের এভাবে উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের অনুষ্ঠানে লাইক কমেন্টস করবেন, শেয়ার দিবেন, এতে আমরা উৎসাহিত হব, পাশাপাশি অন্যরা দেখার সুযোগ পাবে। আর আমাদের আজকের অনুষ্ঠান যদি কারো ভালো লাগে বা একজন মানুষও এখান থেকে কিছু জানার সুযোগ পায়, উপকৃত হয়, তাদের পছন্দের হয়, তাহলে জানবো যে আমাদের অনুষ্ঠান সফল এবং সার্থক হয়েছে। আমরা কিছু কমেন্টস পেয়েছি, আমি কমেন্টসগুলো একটু পরে পরে শোনাচ্ছি। আমরা জামান ভাইয়ের কাছে একটু ফিরে আসি। জামান ভাই, আপনি যদি একটু আমাকে বলতেন যে বাল্যবিবাহ ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, এই বিষয়ে আপনার মতামতটা কি? জি আপা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাল্যবিবাহ ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, এইটা থেকে রক্ষা পেতে হলে বা এটা ছড়িয়ে পড়ছে কেন, এইটা ছড়িয়ে পড়ছে সরকার আগে যেভাবে বাল্যবিবাহ নিয়ে প্রচারণা চালাইতো, শুধু যদি বলেন যে শুধু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব না, কয়টা বন্ধ করবেন? যেখানে হাজার হাজার হবে সেখানে কয়টা বন্ধ করবেন? এটা আসলে সবার মধ্যে এটা প্রচারণা চালাতে হবে। এটার যে ক্ষতিকর দিকটা সেটা আমাদেরকে সাধারণ মানুষকে বুঝাতে হবে। বিশেষ করে তারপরেও আগে যেমন প্রতিটা স্কুলে শিক্ষা কর্মকর্তা গুলো এবং প্রশাসনিক ব্যক্তিগণ প্রতিটা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের এই বিষয়ে বাল্যবিবাহ কুফল সম্পর্কে সচেতনতা বাড়ায়, এবং প্রতিটা স্কুলে যে প্রতি বছর বা 3 মাস অন্তর অন্তর যে অভিভাবক সমাবেশগুলো হয়, সেখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং শিক্ষা কর্মকর্তারা যদি এইসব অনুষ্ঠানে প্রতিটা স্কুলে বিশেষ করে অভিভাবক সমাবেশ যেগুলো হয় সেগুলাতে, এছাড়াও আমাদের অনেক ধরনের অনুষ্ঠান স্কুলগুলোতে হয়, সামাজিক ভাবে হয়, সেই সমস্ত অনুষ্ঠানে যদি তারা এই এই বাল্যবিবাহের কুফলটা প্রচারণা চালায়, তাহলে কিন্তু অনেকটা উপকার আসতে পারে। এছাড়াও প্রশাসনিক ব্যক্তিবর্গ যদি পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কড়া বার্তা দেয় এবং তাদের যদি শাস্তিমূলক ব্যবস্থা রাখেন, তাহলে এটা সম্ভব। না হলে এর কুফলটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। বাংলাদেশ যেভাবে এগুচ্ছে সেটা থেমে যেতে পারে। বাল্যবিবাহের কুফলটা শুধু বাল্যবিবাহ একজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটা প্রভাব পড়বে। এই জন্য বাল্যবিবাহের কুফলটা আমাদের রাষ্ট্রীয়ভাবেই রাষ্ট্রীয় দুর্যোগ হিসেবে আমাদের গ্রহণ করা উচিত, সরকারের গ্রহণ করা উচিত। এটা সরকারকে আরো প্রচারণা বাড়াইতে হবে, এবং প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা যদি এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে চাপের মুখে রাখেন, তাহলে বাল্যবিবাহের কুফল থেকে আমরা রক্ষা পেতে পারি। আর এই কারণে মূলত এইসব কারণে বাল্যবিবাহটা ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে আমাদের, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরে কম, গ্রাম অঞ্চলে বেশি, আমি এটা মনে করি আপা। অসংখ্য ধন্যবাদ জামান ভাই।
আপনি চমৎকার ভাবে গুছিয়ে বলেছেন। আমাদের কাজী সাব্বির ভাই কমেন্টস করেছেন, আমি ঢুকতে পারছি না, আমাকে ব্লক দেখাচ্ছে। আসলে ফেসবুক থেকে আপনাকে কোনো সমস্যায় পড়লেন কি আমি জানি না, আমি আসলে বিষয়ে খুব অভিজ্ঞ না। শিরিন সাদি বলছেন গুরুত্বপূর্ণ টপিকস, শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ শিরিন সাদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাজী সাব্বির ভাই আপনি চেষ্টা করুন, আমার মনে আপনি লিভ নিয়ে আবার ঢুকুন লিঙ্কে, হয়তো আপনি যুক্ত হতে পারবেন বলে আমি আশা রাখছি। আমরা চলে যাব সোনিয়ার কাছে, কারণ আমাদের রিফাত এই মুহূর্তে আসলে নেটের সমস্যা বাংলাদেশে তো কমন সমস্যা, যে কারণে আমরা রিফাতকে এই মুহূর্তে হারিয়ে ফেলেছি। রিফাত যুক্ত হলে আমরা তার কাছে ফিরে যাব। আমি সোনিয়ার কাছে জানতে চাইবো যে বাল্য বিবাহ প্রতিরোধে আপনার বিশেষ অভিজ্ঞতা এবং পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। ধন্যবাদ। বাল্যবিবাহ প্রতিরোধে আমি যে মতামতটা দিতে চাই সেটা হচ্ছে প্রথমত জনসচেতনতা। জনসচেতনতার অভাবেই মূলত বাল্যবিবাহটা মানে রোধ করা সম্ভব হচ্ছে না। দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাল্যবিবাহ। দেখা যাচ্ছে যে আমাদের করোনাকালীন সময়ের আগে 2020 সালের আগে একটা যুগান্তরের একটা সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে বাল্যবিবাহের শতকরা হার ছিল 51%। সেখান থেকে দেখা যায় যে করোনাকালীন সময়ের পর থেকে এখন পর্যন্ত বাল্যবিবাহ বেড়ে 13% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটি হচ্ছে দাঁড়িয়েছে 64%-এ। এখন আমরা হচ্ছে দেখা যায় যে জনসচেতনতার অভাব এখানে করোনাকালীন সময়ে জনসচেতনতার একটা অভাব হয়েছে, যে মানুষ হচ্ছে তাদের হচ্ছে মানে কর্মক্ষেত্র থেকে বের হয়ে এসেছিল এই সময়টুকুতে। তারা তখন বিভিন্ন ধরনের হতাশায় ভুগতেছিল। তো হতাশায় ভোগা অবস্থায় তারা মানে হুটহাট সিদ্ধান্ত নিয়ে মানে মূলত বিবাহের সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে পারিবারিক চাপ থেকেই আর কি বিবাহ করে। তারপরে দেখা যায় যে আর্থিক একটা অসচ্ছলতার ব্যাপার আছে। তখন হচ্ছে আর্থিক অসচ্ছলতা চলছিল সারা বাংলাদেশে মূলত। তো তখন দেখা যায় যে একটা পরিবারের জন্য একটা মেয়ে বা এক দুটা সন্তানের মধ্যে যদি একটা মেয়ে থাকতো, তাহলে দেখা যেত যে বাবা মা ভাবতো বিয়ে দিলেই হয়তোবা তাদের হচ্ছে মানে একটু আহ পারিবারিক যে দায়িত্বটা সেটা কমে যাবে। এর জন্য তারা অসচেতনতা বা অসতর্কতা বশত মানে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিল। কিন্তু বাল্যবিবাহের কারণে যে অনেক ক্ষতি সাধিত হচ্ছে এটা তারা কখনোই ভাবেনি। এটা মূলত হয়েছে যে অসচেতনতার কারণে। তারপরে দেখা যায় যে আমাদের দেশে অনেক সেমিনার হয়, কিন্তু বাল্যবিবাহ বিষয়ক সেমিনার দেখা গেছে যে কমই হয়, বা হলেও সেখানে মানুষজন কম আসে। তো এই ধরনের যদি সেমিনার আমরা প্রতিনিয়ত করতে থাকি, তাহলে দেখা যাবে যে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। আবার সভা সমাবেশ বা বিতর্ক বিতর্ক স্কুলে দেখা যায় যে স্কুল বা কলেজ লেভেলে বিতর্ক অনুষ্ঠান হয় যে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারবো। এই ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নিলে বাল্য বিবাহ অনেকাংশ কমানো যেতে পারে বলে আমি আমার মতামত ব্যক্ত করছি আর কি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সোনিয়া, চমৎকার বলেছেন আপনি। আমি একটু দর্শকের সাথে কথা বলে নিই। আসলে দর্শক আমাদের শক্তি, দর্শক যতক্ষণ আমাদের সাথে আছে ততক্ষণ আমাদের শক্তি আমাদের সাথে কাজ করছে। প্রিয় দর্শক সঙ্গে থাকবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করতে পারেন। কয়েকটা কমেন্টস জমা হয়েছে, আমি একটু পরে পড়ছি। প্রিয় দর্শক, প্রতিশ্রুতির দৈনিক মানুষের কল্যাণ প্রতিদিন পেজে দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, মতামত থাকে, অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমরা সাদরে গ্রহণ করব। আপনারা যদি আমাদের চ্যানেলে কোনো প্রোগ্রামে অংশ নিতে চান সেটাও জানাবেন। আমাদের এখানে কি ধরনের অনুষ্ঠান দেখতে চান, কাদের দেখতে চান সেটাও জানাবেন, আমরা সাদরে গ্রহণ করব। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো বিজ্ঞাপন এখানে প্রচার করতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর মানুষের কল্যাণে প্রতিদিনকে জানাতে ইমেল করবেন। আমি ইমেল অ্যাড্রেসটা বলছি, mkprotidin@gmail.com। আমি বানান করে বলি, mkprotidin@gmail.com। আপনাদের পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করবো ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত, আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। আমরা চলে যাচ্ছি জামান ভাইয়ের কাছে। জামান ভাই, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে বাল্য বিবাহের ক্ষেত্রে যে সচেতনতা, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কথা আমরা শুনেছি, সচেতনতামূলক যদি একটু মতামত আপনি দিতেন আমাদের দর্শকদের।
বাল্য বিবাহের সচেতনতা মূলত সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকার যদি এই সচেতনতা নিয়ে কাজ না করে, তাহলে সামাজিক সামাজিক সংগঠনগুলো মানে শতভাগ তাদের পক্ষে সম্ভব না। যে আমাদের পঞ্চগড়ে কিছু কিছু সামাজিক সংগঠন আছে বাল্য বিবাহ নিয়ে কাজ করে, বিভিন্নভাবে কাজ করে। যেমন প্রত্যেকটা স্কুলে বাল্য বিবাহের উপরে আলোচনা এবং লাল কার্ড প্রদর্শন করে ছেলে মেয়েদের। এছাড়াও বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে গিয়ে সেখানে আলোচনা এবং বিভিন্ন সেমিনার করে। কিন্তু সেখানে কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার এই ধরনের কোনো আলোচনা বা কোনো সেমিনার সভা সে কোথাও নাই। আগে অনেক জায়গায় কিছু ফেস্টুন দেখা যেত যে বাল্য বিবাহ প্রতিরোধ করুন, বাল্য বিবাহ মৃত্যুর কারণ। এসব এখন দেখা যাচ্ছে না, কোনোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এসব এখন আর নাই। সরকার মনে করতেছে বাল্য বিবাহ মনে শতভাগ দূর হয়ে গেছে, কিন্তু বাল্য বিবাহ এখনো হচ্ছে। আগে যেমন আগে যেটা হিসাবে আসতো এখন সেটা আসতেছে না। না আসার কারণ হচ্ছে প্রশাসনিক উদাসীনতা। এই প্রশাসনিক উদাসীনতা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। সরকারকে অবশ্যই এটাতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো স্কুলে আনুষ্ঠানিকভাবে কোনো শিক্ষা কর্মকর্তাকে আমি দেখি নাই, কোনো প্রশাসনিক কর্মকর্তাকে দেখি নাই যে বাল্য বিবাহ নিয়ে কথা বলছে। হাজার হাজার স্কুল আছে, হাজার হাজার কলেজ আছে, কোথাও কোনোদিন আমার চোখে পড়ে নাই। এই উদাসীনতার কারণেই আমাদের এখনো সম্ভব হচ্ছে না। সরকারের এই আইনটা এখনো বাস্তবায়ন হচ্ছে না এই কারণেই। এটাতে আমরা অর্থনৈতিক স্বাধীনতার বিষয়, সচ্ছলতার বিষয় আছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া সামাজিক এবং প্রশাসনিক বিষয়গুলো যদি প্রশাসনিক ভাবে এগিয়ে আসে তাহলে এটা সম্ভব। জি আপা, আপনার প্রশ্নটা একটু শুনতে যাচ্ছি। আপা যাবেন? আপা হ্যাঁ, আপনি বলতে চাচ্ছিলাম যে সচেতনতার বিষয়টা, দর্শকদের কোন কোন বিষয় দিয়ে আপনি সচেতন করতে চান। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমি একটু নামগুলো পড়ে শোনাই। মিস, আমার এখানে অবশ্য আমার মোবাইল থেকে অ্যাড হচ্ছিলাম, তার মধ্যে চলে গেল এই লেখাটা। আমি একটু নামগুলো পড়ে শোনাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম সরকার, উনি আমাদের অনুষ্ঠান দেখছেন। তারপরে যুক্ত হয়েছেন শিরিন সাদি। তারপরে আছেন আমাদের সাথে এমডি ইব্রাহিম বলছেন সবার জন্য শুভকামনা। মিস অনামিকা বলছেন গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ, অভিনন্দন রইল। কাজী সাব্বির ভাই আবার বলেছেন আমি ঢুকতে পারছি না। আসলে আমিও বুঝতে পারছি না, সাব্বির ভাই কিন্তু এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ওনার নেটের সমস্যা বা কোনো একটা কারণে উনি ঢুকতে পারছেন না। সাব্বির ভাই আমরাও দুঃখিত, আসলে এটা আমাদের, আপনি চেষ্টা করুন যদি ঢুকতে পারেন। আমরা আসলে অনুষ্ঠানের অনেকটা বলা যায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনামিকা আরো কিছু দর্শক যুক্ত আছে, তাদের নামগুলো আমি মানে যেহেতু লাইক কমার্সে আছে কিন্তু লাইকে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা যারা দর্শক যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জামান ভাইয়ের কাছে আরেকটু প্রশ্ন করে আমরা বিদায় নিব। অনুষ্ঠান আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। জি আপা, ধন্যবাদ আপা। জামান ভাই, আপনি আমাদেরকে এই বিষয়ের সাথে আরেকটা বিষয় যুক্ত করবেন যে আমাদের সমাজে যারা এই বাল্য বিবাহের সাথে জড়িত আছে, বিশেষ করে কাজী, তারপরে যাদের কথা মানুষ শোনে, যেমন ইমাম, মসজিদের ইমাম, যাদের কাছে আমাদের সন্তানরা পড়ালেখা করে বা আমরা যাদের কথা শুনি, যেমন আমাদের শিক্ষক, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। হ্যাঁ, তাদের কিভাবে আমরা সহযোগিতা নিয়ে আমরা এটা বন্ধ করতে পারি বা প্রতিরোধ করতে পারি, এ বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। জি আপা, আমাকে শেষ সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাল্য বিবাহের যে বিষয়টা আপনি বললেন যে কাজী এবং যাদের কথা শুনে স্থানীয় মাতবর শ্রেণী যারা আছে এবং
স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের কথাই মানুষ শুনে। এখন মাতবরদের কথা আমি বলতে যাব না, কারণ মাতবররা কারো কাছে দায়বদ্ধ না, স্থানীয় প্রতিনিধিরা দায়বদ্ধ। উপজেলা কর্মকর্তাগুলো যদি স্থানীয় প্রতিনিধিদের শতভাগ স্বচ্ছতার সাথে যদি এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে শতভাগ না হলেও 90% বাল্য বিবাহ কমে যাবে। কারণ স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধিদের উপরে আগে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন সেটা অনেকাংশে শিথিল করা হয়েছে। এই জন্য সেই সুযোগটা নিয়ে তারা তো ভোটের জন্য পাগল। স্থানীয় যে প্রতিনিধিরা এরা জনগণের কাছে দায়বদ্ধ আছে ভোটের বেলা। যদি ওই বিয়েটা না পড়া দেয় তাহলে তাকে আর পরের বছর ভোট দিবে না, তাদের ভয় আছে। এই জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কাজীদেরকে যদি চাপা ভালো মতো এই বিষয়ে গুরুত্ব দিয়ে উপজেলা কর্মকর্তারা এবং উপজেলা পর্যায়ে যারা আছেন প্রশাসনিক কর্মকর্তারা, তারা যদি এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে বাল্য বিবাহ সম্ভব, বন্ধ করা সম্ভব। নাহলে না। আর কাজীদের বিষয়ে, কাজীরা 2টা খাতা ব্যবহার করে, দুইটা কাবির নামার 2টা বই ব্যবহার করে। একটা হচ্ছে বাল্য বিবাহের জন্য, যেটা গোপন, আরেকটা হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য একটা। এই বিষয়টা জেলা রেজিস্ট্রার অফিসের এই বিষয়টা যদি উপজেলা কর্মকর্তাগুলা বা জেলা কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তারা দেখেন, তাহলেই সম্ভব। আর শিক্ষকদের বিষয়টা বলছেন, শিক্ষকরা আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত, নিগৃহীত বর্তমান পরিস্থিতিতে। শিক্ষকদের কথা মানুষ শোনে না, শোনে কম। কারণ শিক্ষকদেরকে মানুষ এখন আর দেখি না। শিক্ষকদের কথা মানুষ এখন আর শুনতে চায় না, শুনে না। কারণ হচ্ছে শিক্ষকদের আগে, আমার এখনো মনে আছে আমার স্যার আমাকে যেভাবে মারতো, এখনো মনে হয় সেই স্যারের আমাকে যে মারটা দিয়েছেন এই জন্য আজকে আমি আপনার সাথে কথা বলতেছি। যদি আমাকে শাসনটা না করতেন তাহলে আপনার সাথে আজকে আমি এই চ্যানেলে কথা বলতে পারতাম না হয়তোবা। আজকে শিক্ষকদের কাছ থেকে হাত থেকে লাঠিটা নেওয়ার কারণেই শিক্ষকরা আজকে মূল্যহীন হয়ে গেছে। শিক্ষকদের কথা কেউ শুনে না। সাধারণ মানুষ মনে করে যে শিক্ষকরা স্কুলেই পড়ায়, ওইটাই তাদের দায়িত্ব। কিন্তু শিক্ষকরা যে মানুষ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর, দেশ গড়ার কারিগর, এটা মানুষ এখন ভুলে গেছে। এই জন্য শিক্ষকদের উপরে দায় চাপানো কখনোই সম্ভব না। কারণ অনেক জায়গায় শিক্ষকরা ভীত হয়ে শিক্ষকতা করে। কারণ শিক্ষকরা যদি কিছু বলে তাহলে শিক্ষকদের উপরেই নির্যাতন শুরু হয়ে যায়। আমি এক শিক্ষককে বাল্য বিবাহের কারণে একটা দুর্ঘটনা হয়ে গেছিল। আমি গেছিলাম সেখানে তথ্য নিতে। শিক্ষককে যা বললাম, স্যার আপনার এই ছাত্রী ক্লাস 7ম শ্রেণীর ছাত্রী, স্যার আপনার এই ছাত্রীটার একটু তথ্য দেন। এই ছাত্রী কি আপনার স্কুলের ছাত্রী? তার রোল কত, তার বাবার নাম কি, আমাকে একটু দেন। উনি ভয়ে ভীত বলতেছে, বাবা আমি দিতে পারি কিন্তু আমার নাম বলা যাবে না, নাহলে আমি কালকে থেকে স্কুলে আসতে পারবো না। এই হইলো অবস্থা বর্তমানে শিক্ষকদের অবস্থা। এই জন্য শিক্ষকদের উপরে কোনোভাবে দায় চাপানো যাবে না। তারা যথেষ্ট ভাবে বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলে। আমার স্বচক্ষে দেখা যথেষ্ট বাল্য বিবাহের বিপক্ষে কথা বলে, তারা যথেষ্ট সচেতনতা প্রচার করে। কিন্তু এটার পিছনে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে যদি প্রশাসনিক কর্মকর্তাগণ যদি একটু ভালো মতো এই বিষয়ে গুরুত্ব দেন, তাহলেই সম্ভব বাল্য বিবাহ অনেক আংশিক কমানো। ধন্যবাদ আপু। জামান ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শেষ মুহূর্তে শহীদুল ইসলাম সরকার বলছেন শিক্ষকরাই পারেন বাল্য বিবাহ রোধ করতে।
আর বাল্যবিবাহ রোধ করতে পারলেই সমাজ স্বাবলম্বী হবে। আসলে আসলে খুব চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে শিক্ষকের কথা কিন্তু ছাত্রছাত্রীরাও কম বেশি শুনে আমরাও অনুপ্রাণিত হই। আরো আছেন আমাদের মসজিদের ইমামরা আছেন, আমাদের সমাজের প্রভাবশালীরা আছেন, এমপি মহোদয়রা আছেন, চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, বিভিন্ন জায়গায়। আমাকে এক মিনিট একটা সুযোগ দেন। জি 1 মিনিট। বলুন। শিক্ষকের কথা ছাত্রছাত্রীরা শুনে ছাত্রী নিজেই বান্ধবীকে দিয়ে আমাকে ফোন দেয়াইছে যে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমার বাবা মা, সহযোগিতা করতেছে স্থানীয় ইউপি সদস্য। এখন ওখানে শিক্ষক কি করবে, ছাত্রীরা কি করবে বলেন? এটা আসলে কাউন্সিলিং দরকার, সব জায়গায় সচেতনতা দরকার, কাউন্সিলিং এই জন্য দরকার, পরামর্শ দরকার। এই জন্য অভিভাবক সমাজের সমাবেশ গুলাতে প্রশাসনিক কর্মকর্তারা যায় ইউপি সদস্যদের এবং ইউপি চেয়ারম্যানদেরকে নিয়ে, স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে যদি একটু কাউন্সিলিং করে, একটু বিষয়টা আলোচনা করে, সচেতনতা বৃদ্ধি করে, তাহলেই এটা অনেকাংশেই কমানো সম্ভব। আমাদের আসলে বিষয়টা হলো যে সমাজের প্রতিটা মানুষের দায়বদ্ধতা আছে, পিতা মাতার পাশাপাশি অবশ্যই আমাদের বালক অবশ্যই বালিকা বা কিশোর সবার সচেতনতার পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, আমাদের আগেই বলেছি আমাদের শিক্ষক, আমাদের মসজিদ মাদ্রাসায় যারা আছেন, মানে সবাই আমরা একে অপরের সাথে সম্পর্কিত। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি এই মুহূর্তে বিদায় নিতে চাই। কোনো একটা পরবর্তী আয়োজনে আমরা আবার আসবো, আবার কোনো টক শো বা আবার কোনো সাংস্কৃতিক আয়োজন নিয়ে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভরাত্রি। আসসালামু আলাইকুম। জি আপা, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।